আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৫ বছর পর এমপিদের সরাসরি ভোটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন, সন্ধ্যায় বঙ্গভবনের শপথ। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট, থমকে আছে পোশাক শিল্প সহ কারখানার উৎপাদন। গাজীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এবং চলতি বছরে ১,০০০ ট্যাক্সি চালক সহ ৬,০০০ কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রীর সফরে সম্প্রসারিত হবে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। জাতীয় সংসদে ঐতিহাসিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। রাষ্ট্রের সর্বোচ্চ পদে কে আসীন হচ্ছেন তা আগে থেকেই জানা থাকলেও অপেক্ষা ছিল আনুষ্ঠানিক এমন ঘোষণার। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণার পর বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাৎক্ষণিকভাবে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি করতালি দিয়ে শুভেচ্ছা জানান বিরোধী দলের সদস্যরাও। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে মুখে বিজয়ের উল্লাস ছিল যতখানি, তার চেয়ে বেশি ছিল বিনয়ের প্রকাশ। ফলাফল ঘোষণার পরপরই নিজ আসন থেকে উঠে গিয়ে বুকে জড়িয়ে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে। শুভেচ্ছা জানাতে অধিবেশন কক্ষে তার চারপাশে জড়ো হন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১। এর আগে দুপুর ২টায় রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বিশেষ বৈঠক বসে সংসদের অধিবেশন কক্ষে। দেশের ইতিহাসে ৩৫ বছর পর ভোট গ্রহণ হয় রাষ্ট্রের সর্বোচ্চ পদে। শুরুতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। একে একে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা ভোট দেন নিজ আসনে বসেই। সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারে নিজেদের নাম লিখেন ও স্বাক্ষর দেন সংসদ সদস্যরা। মোট ৩৪৯ জন সংসদ সদস্য নির্বাচনে ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন। বিএনপির ৩, জামাত ও খেলাফত মজলিসের ১ জন করে এবং স্বতন্ত্র সংসদ সদস্য ১ জন ভোট দেননি। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলে এর ২৫ মিনিটের মধ্যেই গণনা ও ফলাফল ঘোষণা শেষ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বৈধ ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩, মানে 343, অল আর ভ্যালিড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। পরে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানান সিইসি। সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিয়ম রক্ষার হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ পর্যন্ত গড়ানোয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। যদিও ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় নিশ্চিত ছিল আগে থেকেই। এখন দেখার বিষয়, বিএনপি মহাসচিব হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন, এবার রাষ্ট্রপতি হয়ে সরকার, বিরোধী দল ও সামগ্রিক রাজনীতিতে কতটা ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
23তম রাষ্ট্রপতি নির্বাচনে 6 জন সংসদ সদস্য ভোট দেননি। এর মধ্যে বিএনপির 3 জন, জামায়াতের 1 জন, খেলাফত মজলিসের 1 জন এবং 1 জন স্বতন্ত্র সংসদ সদস্য। বিএনপির 3 এমপি হলেন মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এর মধ্যে বিএনপির মির্জা আব্বাস বিদেশে আর মোস্তফা কামাল পাশা চট্টগ্রামে চিকিৎসাধীন। বিএনপির ওসমান ফারুক ও খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে অবস্থান করছেন। এদিকে জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও দেননি ভোট। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ সন্ধ্যা 7টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জয়লাভের পর 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। দলের সহ দফতর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এর আগে দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মহাসচিব পদ থেকে অব্যাহতি নেন তিনি। এরপর থেকেই দলের গুরুত্বপূর্ণ এই পদকে আসছেন তা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে দুঃসময়ে দলের হাল ধরা রিজভী পেলেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। সাভার, আশুলিয়া ও ধামরায়ে দেখা দিয়েছে নজিরবিহীন তীব্র গ্যাস সংকট। শিল্প কারখানা থেকে শুরু করে সিএনজি স্টেশন এবং বাসাবাড়ি সবখানেই হাহাকার। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন রপ্তানিমুখী পোশাক শিল্প সহ বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক এবং সাধারণ মানুষ। বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না হাজারো পরিবার। সাভার থেকে শেখ বাশারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। সাভারে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, এই অঞ্চলে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 862 এমসিএফডি হলেও বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 105 এমসিএফডির। বিপুল এই ঘাটতির কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় চালু করা যাচ্ছে না অনেক বয়লার। ফলে ডাইং থেকে কাপড় শুকানো, ফিনিশিং ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো প্রায় অচল হয়ে পড়েছে। এরই মধ্যে প্রীতি কম্পোজিট টেক্সটাইল, মুন্নু সিরামিক্স এবং মাস্টার ক্লাসিক ওয়্যার সহ বেশ কিছু প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধের উপক্রম। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গ্যাসের সমস্যা, সকালে গ্যাস থাকলে রাত্রে থাকে না। গ্যাস আসে একবারে হালকা, পাক করতে অনেক কষ্ট হয়। ওরা সাভারে গ্যাসের সমস্যা, ঠিক আছে, আমরা গ্যাসের বিলও দিই, গ্যাসও সঠিকভাবে পাই না। আমরা বিল দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, আমরা কি করব? আছে দ্রুত এটার নিরসন করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। শিল্পের পাশাপাশি সাভারে আবাসিক এলাকাগুলোতেও চরমে উঠেছে জনভোগান্তি। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না হাজারো পরিবার। এছাড়া আশুলিয়া ও ধামরাইয়েও একই অবস্থা। এদিকে গ্যাস সংকটের মারাত্মক প্রভাব পড়েছে পরিবহন খাতেও। পর্যাপ্ত চাপ না থাকায় প্রায় 20 দিন ধরে বন্ধ রয়েছে সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। এমন পরিস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া না গেলেও সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সংকট কাটাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজীপুরে গ্যাস সংকটের পাশাপাশি শুরু হয়েছে তীব্র লোডশেডিং। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এর বড় প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প উৎপাদন, খামার ও শিক্ষা কার্যক্রমে। বিস্তারিত মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্টে জানাচ্ছেন মাসুদ রানা। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরে 1.5 ঘন্টায় গায়েব। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের স্বাভাবিক জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুরে 5টি উপজেলায় দৈনিক 1050 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে প্রায় 750 মেগাওয়াট। কারেন্ট লোডশেডিং এর জন্য আমরা খুবই
অনেকভাবে সমস্যা ভোগ করতেছি। গ্যাস ও জ্বালানি সংকটে একদিকে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে তীব্র গরমে বেড়েছে চাহিদা। এর সরাসরি প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প কারখানায়। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় নষ্ট হচ্ছে উৎপাদনশীল কর্মঘণ্টা। কারেন্ট না থাকলে দুপুরবেলা কাস্টমার আইসেও কারেন্টের ছাড়া খাইতে চায় না, এরপরে আমার ভাত নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ দেখা যাচ্ছে যে কখন আসবে এটাই অনিশ্চিত, বলতে গেলে সারাদিনই থাকে না। শিল্পের পাশাপাশি কুলিং ব্যবস্থা বন্ধ থাকায় পোল্ট্রি ও ডেইরি খামারে বাড়ছে পশু পাখির মৃত্যুর ঝুঁকি। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাস। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিদ্যুৎ না থাকার কারণে ছাত্রছাত্রীরা ক্লাসে বসতে পারে না, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ আমরা পাই না। এখানে কোনো লোকজন নাই, কিন্তু তারপরেও আমরা ওই বিভিন্ন সময় আমাদের সেই সুইচটা অন থাকে, যার ফলে বিদ্যুতের অপচয় হয়। এই বিষয়ে যদি আমরা প্রত্যেকটা নাগরিক যদি সচেতন হই, তাহলে আশা করি বাংলাদেশ সরকার আরো ভালোভাবে দেশ চালাতে পারবে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করা গেলে এই ঘাটতি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ থেকে 1000 ট্যাক্সি চালক নিতে চায় সংযুক্ত আরব আমিরাত। স্বনামধন্য প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি চলতি বছরে মোট 6000 কর্মী নিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের দায়িত্বে থাকা আল আনাস ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারের বিদেশে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমেই কর্মী পাঠানোর বিষয়টি স্বাভাবিক হবে। তরিক ইসলামের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর গত মে মাসে বাংলাদেশ থেকে 6000 ড্রাইভার নেয়ার কথা জানায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি। তারই ধারাবাহিকতায় এবার 1000 ড্রাইভার নিতে চায় দুবাই ট্যাক্সি। দুবাই ট্যাক্সির চাহিদা মতো এরই মধ্যে প্রায় 2000 দক্ষ ড্রাইভার পাঠানোর কথা জানায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। স্বল্প সময় ও কম খরচে ভিসা পাওয়ায় খুশি দুবাই ট্যাক্সিতে নিয়োগ পাওয়া কর্মীরা। দুবাইতে ড্রাইভিং বিষয়ে যাচ্ছি, দুবাই ট্যাক্সি কোম্পানিতে। আমার যেতে সময় লাগছে 2.5 মাসের মতো। আমার দুজন রিলেটিভ গেছে আগে থেকে, যে তারাই বলতেছে ওরা ওইখানে কর্মরত আছে। যারা সঠিক তাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়েছি, আমি অনেক খুশি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, দুবাই ভিসা বন্ধ এমন অপপ্রচারে বাধাগ্রস্ত হচ্ছে দেশটিতে চাহিদা মতো কর্মী পাঠানো। 6000-এর ভেতরে আমরা মোটামুটি 2500-3000 চলে গেছে অলরেডি, এখনো যাচ্ছে। আর মহোদয়ের সহযোগিতা যদি থাকে তো সামনে এই যে ইন্টারভিউ একটা আছে 29-30 তারিখের ভিতরে এখানে 1000 কভার করে দেব, এবং এই সালের ভিতরে আমরা 6000 কর্মী পাঠাইতে সক্ষম থাকব। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, দেশটিতে বর্তমান ভ্রমণ ও বাণিজ্যিক ভিসা বন্ধ থাকলেও দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা পেতে কোনো বাধা নেই। ওইখানে আমাদের অনেক বাংলাদেশি কাজ করে, এই কোম্পানির প্রায় 70%ই ওয়ার্কার বাংলাদেশি। সেখানে গিয়ে কেউ প্রতারিত হবে না, কাজবিহীন থাকবে না, এটা মোটামুটি বলা যায়। দুবাইয়ে অনেকে মনে করে যে ভিসা বন্ধ আছে, কিন্তু বন্ধ না, একেবারে বন্ধ না, কিছু চালু আছে। সেক্ষেত্রে ট্রান্সগার্ড, দুবাই ট্যাক্সি এরা নিচ্ছে। বর্তমানে দুবাই ট্যাক্সিতে কর্মরত আছে প্রায় 8000 বাংলাদেশি। আগামী 29 ও 30 আগস্ট ঢাকার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোম্পানির প্রতিনিধির মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার ও বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। এদিকে নাটোরেও আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের শীর্ষ আদালতের আদেশের পর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা সেবায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত একটি স্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা সেবা দিতে ৭৩ বছর বয়সী এই নেতাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাফি ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এর আগে মঙ্গলবার শীর্ষ আদালত ২ দিনের মধ্যেই ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসককে অন্তর্ভুক্ত করে গঠিত মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা পরীক্ষা করবে। পরবর্তীতে সরকার এই আদেশের চ্যালেঞ্জ করলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এবারে খেলার খবর। ডারউইনে ইতিহাস গড়ার পর এবার অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের মিশনে নামছে বাংলাদেশ দল। ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু কাল। ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারোনায় বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল। ডারউইনে ৯ উইকেটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। এবার সামনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে ঘরের মাঠে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই অজিদের সামনে। ডারউইনের ব্যর্থতার পর দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। ৩ বছর পর দলে ফিরেছেন ম্যাট রেনশ। অন্যদিকে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে যোগ দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। তবে ঘাড়ের চোটে ওপেনার তানজিদ হাসান তামিমের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ৩৫ বছর পর এমপিদের সরাসরি ভোটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। সন্ধ্যায় বঙ্গভবনের শপথ। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট। থমকে আছে পোশাক শিল্প সহ কারখানার উৎপাদন। গাজীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এবং চলতি বছরে ১,০০০ ট্যাক্সি চালক সহ ৬,০০০ কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রীর সফরে সম্প্রসারিত হবে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।